নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সূর্যের অবস্থান নিয়ে। আমরা জানি যে মীন রাশি থেকে সূর্য মেষ রাশিতে পদার্পণ করেছে। আজ থেকে বহু বছর আগে, হয়তো এখনো রয়েছে, কিন্তু আজ থেকে বহু বছর আগে যখন অ্যাস্ট্রোলজাররা প্রেডিকশন করত, তখন তারা লগ্ন ভাব দ্বারা প্রেডিকশন করত না। লগ্ন ভাব দ্বারা কেন প্রেডিকশন করত না? তার কারণ সূর্যের অবস্থান জানাটা খুব ইজিয়েস্ট ব্যাপার। আমি আবার বলছি, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমার কাছেও আমার মা বাবাও ছোটবেলায় সেই বিরাট হলুদ কাগজে সেই কুষ্টি বলে, হ্যান বলে, ত্যান বলে, যাই হোক, করেছিলেন। সূর্যের অবস্থান দ্বারা ক্যালকুলেট করা হতো। কেন? খুব ইজিয়েস্ট ব্যাপার, এর জন্য অ্যাস্ট্রোলজি জানার প্রয়োজন হয় না। আমি যদি বাংলার বৈশাখ মাসে জন্মাই, তাহলে সূর্য আমার মেষের ঘরে থাকবে। জ্যৈষ্ঠ মাসে যদি জন্মাই, তাহলে বৃষর ঘরে থাকবে। এই যে 12টা মাস এবং আমাদের জন্মছকের মধ্যে যে 12টা ঘর, মানে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, হোয়াট এভার, যাই হোক, সূর্য যেইখানে বসে রয়েছে, আমাকে ক্যালকুলেট করতে হবে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এরকম করে যেই ঘরটাতে সূর্য বসে রয়েছে সেই ঘরে আমার জন্ম, সেই মাসে আমার জন্ম, বাংলার মাস। আগেকার দিনের অ্যাস্ট্রোলজার বলতে পৌরোহিত্য করত যারা, ব্রাহ্মণ, এরাই তো সাধারণত ভাবে এই জ্যোতিষী ছিলেন। তারা সূর্যের অবস্থান দ্বারা ক্যালকুলেট করতেন। এটা বলার অর্থ এই কারণের জন্যই, অনেকেই বলে আমি হাত দ্বারা ক্যালকুলেট করতে পারি, কেন আমি ল্যাপটপ ব্যবহার করতে যাব? অ্যাস্ট্রোলজিক্যাল যে ক্যালকুলেশন, পিন পয়েন্ট যে প্রেডিকশন, তার জন্য যে ভাইব্রেশন, পার্সেন্টেজ ক্যালকুলেশন, সেটা কোন লেভেলে চলে গেছে, সেটা আজকের দিনেও কিন্তু অন্তত পশ্চিমবঙ্গের মানুষ সেরকম ভাবে জানে না, তাদেরকে জানতে দেওয়া হয়নি। তাই জন্য অনেকেই বলে আমি নাস্তিক, আমি অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি না। নাস্তিকতা আস্তিকতার সাথে অ্যাস্ট্রোলজির বিশ্বাস করা না বিশ্বাস করার কোনো সম্পর্ক নেই। আমি পূর্বেও বলেছি, অ্যাস্ট্রোলজি কখনো কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করে না। আমি একজন অ্যাস্ট্রোলজার, সেটা বোঝাবার জন্য মাথায় আমি কেন কলকা আঁকবো, দেহের মধ্যে কেন আমি অর্নামেন্টসের মতন করে রুদ্রাক্ষের মালা পরব, কেন আমার শরীরের মধ্যে যে পোশাক থাকবে সেই পোশাকটা রিপ্রেজেন্ট করবে কোনো একটা ধর্মকে, কখনো নয়, কখনো হতে পারে না। আমাকে কেউ খারাপ বলুক, ভালো বলুক, এই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে আমি মৃত্যু কখনো সমর্থন করতে পারবো না। একজন ডাক্তারের যেমন কোন রকমের, একজন ডাক্তারের পোশাক দেখে বোঝা যায় তিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান। একজন উকিলের পোশাক দেখে বোঝা যায়, মানে তার যে ড্রেস কোড, সেটা থেকে বোঝা যায় তিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান। বোঝা যায় না। সেরকম ধরনের কিন্তু অ্যাস্ট্রোলজিও একটা নোবেল প্রফেশন। সেখানেও কিন্তু একজন অ্যাস্ট্রোলজার কখনো কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করবে না। সেটা তার শারীরিক পোশাক দ্বারাও হতে পারে, সেটা তার বাচন দ্বারাও হতে পারে। এটা মাথায় রাখার প্রয়োজন। আমি সাবজেক্টে চলে আসি।
এখন মেষের ঘরে সূর্যের অবস্থান অর্থাৎ রবির অবস্থান, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি পূর্বেও বলেছি যে মঙ্গলের ঘর, তার মানে মঙ্গল তো পাওয়ারফুল হয়ে রয়েছে, সেখানে রবি, মেষের ঘরে রবি সবচেয়ে উচ্চস্থ। রবিকে যদি আগ্নেয়গিরি ধরা হয় আর মঙ্গলকে যদি আগুনের গোলা ধরা হয়, তাহলে আগ্নেয়গিরির সামনে আগুনের গোলা গেলে ভস্মীভূত হয়ে যাবে, এটা সবাই জানে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মঙ্গলের ঘরে মেষের ঘরে রবির অবস্থান এবং তার দ্বারা মঙ্গলের তার যে কার্যকারিতা সেটা কিন্তু একদম হ্রাস হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়, কেননা পাওয়ারলেস হয়ে যায়। কিন্তু মঙ্গলের ক্ষমতা থাকে না তার কার্যকারিতাকে ইমপ্লিমেন্ট করা। বাংলার নতুন বছর নিয়ে আলোচনা করতে গিয়ে আমি বারবার ধরে কিন্তু বলেছি। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মঙ্গলের যে দৃষ্টি, মঙ্গলের 3টে দৃষ্টি, 4 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর, 8 নাম্বার ঘর, এই দৃষ্টিটা কিন্তু রবির আন্ডারে চলে আসে, যেহেতু মঙ্গলের পুরো পাওয়ারটাকে রবি অ্যাবজর্ব করে নিচ্ছে। তার ফলে রবি বা সূর্যের কিন্তু একটি দৃষ্টি সমসপ্তম দৃষ্টি, তাছাড়াও রবির ভাইব্রেশন কিন্তু 4 নাম্বার ঘরে এবং 8 নাম্বার ঘরেও মারাত্মকভাবে প্রভাবিত হবে, যেটা মঙ্গলের যে 3টি দৃষ্টি ছিল সেই দৃষ্টির ইম্প্যাক্ট বা দৃষ্টির মধ্যে রবির ইম্প্যাক্ট কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাবে। তাহলে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে এই যে 1 নাম্বার ঘরে, অর্থাৎ আমি যদি মেষকে 1 নাম্বার ধরে ক্যালকুলেট করি, তাহলে রবির অবস্থান মেষকে ধরে যদি ক্যালকুলেট করি, তাহলে যে 1 নাম্বার ঘরে রবির অবস্থান, উচ্চস্থ রবির অবস্থান, সেটা কিন্তু অত্যন্ত আমার কনফিডেন্সের দিক দিয়ে, আমার ইনক্রিজ, আমার ফেম, মান, সম্মান, নেতৃত্ব, মেরুদণ্ড, এইগুলোর দিক দিয়ে অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু ক্রিয়েট করছে। সেই সঙ্গে এটাও আমি বলেছি যে রবি নিচস্থ হোক, রবি পাওয়ারফুল হোক, যাই হোক না কেন, রবি কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা। তাহলে মঙ্গলের মানে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের জীবনের মধ্যে ওই যে বললাম নেতৃত্বের প্রভাব, নেতা হতে পারবে, নিজের দ্বারা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবে, কখনো কোনোভাবেই কিন্তু মেরুদণ্ডটাকে ঝোঁকাবে না, ভেঙে যাবে না, সরীসৃপ হয়ে যাবে না। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সফলতার জন্য যে অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা, সেই জায়গাও কিন্তু হানি লক্ষ্য করা যাবে। কেন? তার কারণ রবি উচ্চস্থ থাকলে কখনো কারোর কাছে সে মাথা নোয়াতে চায় না। কোনো কাজ করতে হলে আমি সেই ফিল্ডে থাকবো, সেই কাজটা আমি দেখবো যদি অন্য কেউ কাজ করে, পুরো আমার দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে কনফিডেন্সের জায়গাটা। সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু অ্যাডজাস্টমেন্টের জায়গা, কম্প্রোমাইজের জায়গা, স্যাক্রিফাইসের জায়গা কখনোই সে কিন্তু অ্যাডজাস্ট করে চলবেন না। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি আগেই যেটা বললাম, তাহলে মঙ্গলের যে প্রথম দৃষ্টি 4th হাউস, তাহলে এই জায়গায় যখন রবির প্রভাব চলে আসছে 4th হাউস দ্বারা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনকেও বোঝা যায়। তাহলে 4th হাউসে যখন ব্যক্তিগত জীবনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তাহলে সেই জায়গায় কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস আইডেন্টিটি ক্রাইসিস চলে আসতে পারে। অ্যাডজাস্ট করার, কম্প্রোমাইজ করার, স্যাক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে যেতে পারে। এটাও যেমন নেগেটিভ, সেরকম
পারিবারিক আমাদের যে ব্যক্তিগত জীবনের মধ্যে শুধু তো আনন্দ আছে তা নয়, অনেক প্রবলেম আছে, অনেক কিছু আছে, সমস্ত কিছু সে নিজের হাতে কিন্তু সালটাবে, সে নিজের দায়িত্ব নিয়ে সেই প্রবলেম গুলোকে সলভ করবে। এবং সে কিন্তু কোনোভাবেই দেখা গেল আমি বাড়ির কেউ কোনো কিছু বললো বশীভূত, মানে আমি মাথা নত করে দিলাম, বশীভূত হয়ে গেলাম, তা নয়। কম্প্রোমাইজ কখনো কিন্তু করতে চাইবে না। এর সদর্থক নঙর্থক দুই দিক রয়েছে। একটা হচ্ছে পরিবারের যা কিছু হবে সেইগুলো সে ফেস করবে এবং মুখ চিটিয়ে ফেস করবে, কোনো ভয় পেয়ে বা বাবা কি হবে বলে ফেস করছে না। ভালো দিক খারাপ দিক সব দিক। তাহলে সেক্ষেত্রে তার পরিবারের যে সমস্ত মানুষজনেরা রয়েছেন তাদেরকে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। কিন্তু এ কি কেন মাথায় রাখার প্রয়োজন আছে, কি মাথায় রাখার প্রয়োজন আছে? এ কিন্তু কারোর সাথে অ্যাডজাস্ট করবে না, অ্যাডজাস্ট করে চলতে হবে, কখনো করবে না। কম্প্রোমাইজ কখনো করবে না, স্যাক্রিফাইস কখনো করবে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নেওয়া যাক আমার মেষ রাশি, আমার ওয়াইফ দেখা যাচ্ছে, বা আমার মেয়ে দেখা যাচ্ছে, আমার ছেলে দেখা যাচ্ছে, বা আমার দাদা দিদি ভাই বোন আমি যাদের সাথে আছি, তারা এমন কিছু করছে যেটা মেনে নেওয়া যাচ্ছে না। এতদিন যদি প্রতিবাদ না করে থাকে, এবার প্রতিবাদ করবে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, ফোর্থ হাউস দ্বারা কিন্তু মাতৃপ্রভাবকেও লক্ষ্য করা যায়। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইগো প্রবলেম বা ইগো প্রবলেম না হলেও মনান্তর অ্যাডজাস্টমেন্টের জায়গা, মায়ের সাথে মারাত্মকভাবে নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। এটাও যেমন সত্যি, অকস্মাৎ মা অসুস্থও হতে পারে, হার্ট রিলেটেড প্রবলেম চলে আসতে পারে, এটাও কিন্তু সত্যি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আবার যদি আমি এরপর 7 নম্বর দৃষ্টির জায়গায় লক্ষ্য করি, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শুক্র ডাইরেক্ট মঙ্গলকে হিট করছে। আমার যিনি পার্টনার, প্রথমত হচ্ছে 4 নাম্বার এবং 7 নাম্বার কানেকশন তাহলে সৃষ্টি হচ্ছে দৃষ্টির দ্বারা। তাহলে 7 নাম্বার ঘরে রবির কানেকশন যে সৃষ্টি হচ্ছে, আমার যে মানে কর্মক্ষেত্রের জায়গায় পার্টনারশিপ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু পার্টনার ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেননা আর্গুমেন্ট বা দেখা যাচ্ছে মতান্তর হতে পারে। তার কারণ পার্টনার মানে কি, 4-5 জন মিলে একটা বিজনেস করছি, তাহলে কেবল আমার চিন্তাধারা, আমার প্রয়োগ নীতি, আমার পদ্ধতি, আমার জ্ঞান কাজে লাগবে না। কিন্তু মেষ রাশির ক্ষেত্রে এই সময়টায় এই আমিত্বের প্রকাশ, আমার দ্বারাই কিন্তু সমস্ত কিছু হচ্ছে, আমি সবকিছু কন্ট্রোলের মধ্যে রাখবো। এর ফলে তার সাথে যারা রয়েছে মনান্তরের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমার সাথে যারা রয়েছে তারাও যদি মেষ রাশি হয় তাহলে প্রবলেম ক্রিয়েট হবেই হবে। যদি কখনো কর্কট রাশির জাতক জাতিকা হয় তাহলে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। আরেকটা কথা আমি অবশ্যই বলবো, যারা মেষ রাশির জাতক জাতিকারা বিবাহিত, ভেরি ভেরি কসাস এবং কনসাস। মেষ রাশির জাতিকা হলে বা জাতক হলে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তোমার বিবাহিত মানে লাইফ পার্টনারের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, তাহলে চন্দ্রের যে অবস্থান, 4 নাম্বার ঘরটা কর্কটের ঘর, চন্দ্রের যে অবস্থান এবং মঙ্গলের ঘরে রবির অবস্থান, অকস্মাৎ কিন্তু পার্টনার থেকে অখুশি হয়ে যাওয়া, পার্টনারের জন্য চিন্তান্বিত হওয়া, পার্টনারের জন্য প্রবলেম সৃষ্টি হওয়া, মানে পার্টনারের এমন কিছু হচ্ছে সেগুলো সব আমি নিজের হাতে সালটাচ্ছি, সেখান থেকে অকস্মাৎ স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যাওয়া, কি হয় প্রবলেম। এখানে কিন্তু সে কখনো নিয়ে যাবে না বা ভয় পেয়ে যাবে না, কিন্তু এই প্রবলেম গুলো তাকে ফেস করতে হবে। পার্টনার যদি অসুস্থ হয়, ভেরি ভেরি কসাস এবং কনসাস, তাহলে কিন্তু অপারেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, অপারেশন টেবিলে ওঠার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন।
আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় যে 4, 7, 8 নাম্বার ঘরকেও কিন্তু রবির যে দৃষ্টির জায়গাটা খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেন? তার কারণ আমার বাবার দিকের যারা আমার আত্মীয় তারা কিন্তু আমার সাথে মারাত্মক গুপ্ত শত্রুতা সৃষ্টি করতে পারে, আমার ক্ষতি চাইতে পারে, আমাকে সুনজরে দেখতে নাও পারে। এটাও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 8 নাম্বার ঘর সমসপ্তমে কিন্তু সেকেন্ড হাউসকে হিট করছে। মঙ্গল এবং শুক্রের অবস্থান, কোনো না কোনো ভাবে অর্থ বেরিয়ে যাওয়া, বা দেখা যাচ্ছে অর্থ সঞ্চয় হতে চাইছে না, অর্থ আসছে সেটা খরচা হয়ে যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকেও বুঝি। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কোনো প্রবলেমে পড়েছি, প্রবলেম ফেস করছি, খুব একটা মারাত্মক কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা কিন্তু আমি কন্ডিশনের মধ্যে, খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি রে, ওরে আমার কি হবে রে, কখনো বলবে না। কেননা 8 নাম্বার ঘর দ্বারা কিন্তু সাইলেন্ট কিলার, লেন্দি প্রসেস, অর্থাৎ যা কিছু হচ্ছে 8 নাম্বার ঘর মানেই নেগেটিভ ঘর নয়। যারা বলে, আমি তো বললাম তারা 1000% ভুল কথা বলে। 8 নাম্বার ঘর মানে হচ্ছে লুকোনো ঘর। 8 নাম্বার ঘর মানে হচ্ছে, যেমন আমার চেম্বারেই একজন এসেছিলেন, আমি প্রেডিকশন করে বললাম তোমার ছেলে আর বৌমার মধ্যে তো একদম মারাত্মক অবস্থা দেখতে পাচ্ছি, সেপারেশন অনিবার্য। পরবর্তীকালে সেই ছেলেটা যখন এলো, তার বাবা যখন তাকে নিয়ে এলো, জানা গেল সেপারেশন অনিবার্য নয়, ওই মানে মেন্টালি সেপারেশন চলেই এসছে। বিবাহের বোধহয় 1 বছরও হয়নি, পাশের রুমটাতে তার বাবা মা ছিল, তার পাশের রুমে ছেলে আর বৌমার মধ্যে এত বিভাজন। ছেলে সকালবেলায় উঠেই কর্পোরেট দুনিয়ায় কাজ করে, বা 9টা 9:30টার মধ্যে বেরিয়ে গেল, রাত 11টার সময় আসছে। সুতরাং সারাদিন তো এমনি বোঝা যাচ্ছে না, কিন্তু পাশের রুমটাতেই বৌমার ছেলের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ডিটোরিয়েট করে গেছে। বাবা মা হিসাবে তারা পাশের রুমে থাকে, আমি পুরো বাড়িটার কথাও বাদ দিয়ে দিলাম, কেউ জানতেই পারেনি। তাহলে 8 নাম্বার ঘরের রিফ্লেকশন কিন্তু কখনো প্রকাশ করে না। দেখা যাচ্ছে কোনো কারণে প্রচুর অর্থ খরচ হয়ে যাচ্ছে, কখনো প্রকাশ করে না, তারা কখনো কোনোভাবেই প্রকাশ করবে না। 8 নাম্বার ঘরের রিফ্লেকশনে সূর্য থাকলে আমি মারাত্মক প্রবলেমের মধ্যে রয়েছি, মারাত্মক কষ্টের মধ্যে রয়েছি, ফিনান্সিয়াল কষ্টের মধ্যে রয়েছি, কখনো কোনো দিন আমি ভীষণ কষ্টের মধ্যে রয়েছি, দাও না আমাকে কিছু সাহায্য করো, কখনো বলবে না। তারা কিন্তু বুঝতেই পারবে না যে ভেতরে জোয়ার ভাটা চলছে তাদের ভেতরে। যেমন ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে, তাদের মনোভাবের মধ্যে বুঝতেই পারবে না, স্বামী স্ত্রীর মধ্যে হয়তো ঝগড়া হচ্ছে, এরকম স্টুডেন্ট আমার কাছে এসছে, কিন্তু যখন বলছে হ্যাঁ রে বৌমার সাথে কি তোর কোনো কিছু হচ্ছিল, না না ছেড়ে দাও কাজে যাবো, আমি একদম স্বচক্ষে দেখেছি, স্বচক্ষে বলতে আমার চেম্বারে এসছে এরকম। মা বলছে ছেলে বুঝতেই দেয় না সারা রাত ধরে বউয়ের সাথে ঝগড়া হয়েছে, বা বৌমাও বুঝতে দিচ্ছে না। তাহলে 8 নাম্বার ঘরে রবির রিফ্লেকশন সবসময় মান সম্মান হানি, মান সম্মান হানির জায়গাটাই আসছে না। মান সম্মান হানির জায়গা আসবে যখন কিন্তু চন্দ্রের রিফ্লেকশন থাকে, বা আমার ছকের মধ্যে স্পট ইমপ্লিমেন্টেশন, ছকের মধ্যে ডাইরেক্ট মঙ্গল এবং কেতুর ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 4 নাম্বার ঘর কিন্তু ডাইরেক্ট হিট করছে 10 নাম্বার ঘরকে। 10 নাম্বার ঘর মানে কি? 10 নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন আমার সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র, হোয়াট এভার যাই হোক। তাহলে 10 নাম্বার ঘরকে যখন ডাইরেক্ট সমসপ্তমে হিট করছে 4 নাম্বার ঘর, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে পরিবার দ্বারা কিন্তু আমি নিয়ন্ত্রিত হব। আমি কিচ্ছু প্রকাশ করছি না, আমি একদম টান টান মেরুদণ্ড স্ট্রং করে সমস্ত প্রতিবন্ধকতা ভালো খারাপ সবকিছুকে ফেস করছি,
কিন্তু আমার গৃহের যদি কোনো নেগেটিভ রিফ্লেকশন ক্রিয়েট করে, 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব, 12 নম্বর ভাবকে ব্যয়ের স্থান বলা হয়, তাহলে 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা ভাব দ্বারা মানে রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টা দিককে। স্যাটিসফাই হতে গেলে 10th হাউসকে পজিটিভ হতে হয়। তাহলে আমাদের প্রত্যেকটা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের যে 11টি দিককে। স্যাটিসফাই হতে গেলে কিন্তু আমার গৃহগত জায়গাটাকে স্যাটিসফ্যাকশনের আন্ডারে রাখতে হবে। তা না হলে কোনো ক্ষেত্রেই আমি স্যাটিসফাই হতে পারবো না, সে কোটি টাকা ইনকাম করলেও। কেমন? আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 7 নাম্বার ঘর কিন্তু 1 নাম্বার, তার মানে ভেরি ভেরি কসাস এবং কনসাস 1 নাম্বার 4th হাউস কিন্তু কানেকশন রয়েছে। তাহলে আমি যদি মেষ রাশির জাতিকা হই, আমার হাজবেন্ড কিন্তু আমার জীবনের সব। সে যদি কোনোভাবে দেখা যাচ্ছে সে খুব আনন্দের মধ্যে রয়েছে, তাহলে আমি দারুণ আনন্দের মধ্যে রয়েছি। কাজ করার ইন্থুই আলাদা হয়ে যাচ্ছে, পুরো জগৎটা রঙিন হয়ে যাচ্ছে। কিন্তু সে যদি কখনো ডিটোরিয়েট হয়ে যায়, কোনো প্রবলেমের শিকার হয়ে যায়, আমার জগৎটা কিন্তু অন্ধকার হয়ে যাবে। কেননা যখনই রবির রিফ্লেকশন 1 নাম্বার ঘরে 7th হাউস সমসপ্তমে 1 নাম্বার ঘরকেই হিট করছে, তার মানে আমার সুখ, আমার সমৃদ্ধি, কেননা 7 নাম্বার ঘরটা শুক্রের ঘর, সমস্ত কিছু কিন্তু আমার লাইফ পার্টনার যিনি, বা আমার যদি বিবাহ না হয়ে থাকে, তাহলে আমি যার সাথে বসবাস করছি, যাদের সাথে বসবাস করছি, তাদের জন্যই আমি কিন্তু, তাদের প্রভাবটা আমার জীবনে মারাত্মক। তারা যদি অসুখী হয়, তাহলে আমিও অসুখী হয়ে যাচ্ছি। বোঝাতে পারলাম? এইটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 8-2 কানেকশন, 4-10 কানেকশন সমসপ্তমে, আর 7-1 কানেকশন। আমি বোঝাবার চেষ্টা করলাম, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। আজকের মতন এটুকুই, নমস্কার।